একটা অডিও ক্লিপ বলছিলেন, দীর্ঘ অডিও ক্লিপ, আপনারা অনেকেই শুনে থাকবেন, এটা যারা শুনেননি তাদের জন্য একটা ছোট অংশ শোনাবো। সেখানে তিনি বলেছেন বিশ্ববিদ্যালয় স্থাপন করার নাম করে টাকা, হাসপাতাল স্থাপন করবে টাকা, তারপর হচ্ছে কোথাও গ্রামীণ ব্যাংকের কোনো কিছু হবে সেখানে শেয়ারের নামে টাকা। বলছে এত টাকা নিয়ে করবেনটা কি উনি? তো তিনি প্রথমে উত্তর পূর্বে ভারতে আগুন জ্বালাবার মতো পরীক্ষা করে নিজের দেশে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এই বাংলাদেশকে কি এরকম দেখা যায়? এই বাংলাদেশের এই যে রাজনীতি যা ক্রমশ এক ধ্বংসাত্মক নৈরাজ্যের চেহারা নিয়েছে, এর থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ চায়। যেমন ভারতের সতর্ক চেতাবনী যে এই পরিস্থিতি ভারত তীব্র নজর রাখছে। রণধীর জয়সওয়াল কিন্তু বলেছেন, এবং আমেরিকার বিদেশ দপ্তরও এই বিষয়ে তারা বিবৃতি দিয়েছে। নির্বাচন চেয়েছে ভারত, বলছে যে নির্বাচনের মাধ্যমে এর থেকে উত্তরণের পথ আছে। তার কারণ জঙ্গি সন্ত্রাসীরা রাজনীতির পরিসরকে ক্রমশ সংকুচিত করে দিয়েছে, যেখানে রাজনীতি করার কোনো জায়গা আর নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, তারপর বিএনপি কোনো রকমে টিকে রয়েছে, কিন্তু তাদের কোনো আন্দোলন নেই, তাদের গলার স্বর এই মুহূর্তে ম্রিয়মাণ। তারা নির্বাচন যে চাইবে আর জোর গলায় বলতে পারছে না। জাতীয় পার্টি মানে ইধার কামাল উধার, উধার কামাল ইধার, এই করছেন, এবং তার মধ্যে একমাত্র নির্বাচনের কথাটা এসছে ভারত থেকে। তার কারণ এই প্রান্তে যদি এইরকম একটা নৈরাজ্য চলতে থাকে তাহলে একটা পরিস্থিতি যেটা হবে, ব্যাপক মানুষের আবার আগমন। সীমান্ত এই মুহূর্তে একেবারে সিল, এবং সীমান্তে মাঝে মধ্যে এরকম উত্তেজনা তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে সীমান্ত খোলার এখন কোনো পরিকল্পনা ভারতের নেই। তাই এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ, এবং শেখ হাসিনা একটা অডিও ক্লিপ এসছে, সেই অডিও ক্লিপের একটু অংশ শোনাবো আপনাদের, তারপর সরাসরি যাব আজকের এই বাংলাদেশ আর কিসের ইঙ্গিত দিচ্ছে, আর কতদিন এই নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশের মানুষ সহ্য করে যাবে। এই প্রশ্ন আমাদের, উত্তর দেবেন আপনারা। শুনবো শেখ হাসিনার অডিও ক্লিপ। ওই জঙ্গি এবং সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে, এখানে কোনো বিপ্লব হয়নি, এখানে কোনো অভ্যুত্থানের। আর সেটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে বললো, তো এটা ছাত্ররা জানতো না, এটা জনগণও জানতো না, কোনো নেতা ছিল না। তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। কি সম্মানের ব্যাপার! সে ডাকাতি করে, সন্ত্রাস করে, ক্ষমতা দখল করে উচ্চস্বরে কথা বলে। লজ্জাশরম বলেও তো একটা কথা থাকে। আমি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস সাহেব, আপনার যে এত বড় বড় কথা, এত বিদেশি বন্ধু, তা আপনি মুখ দেখান কিভাবে? আপনি তো সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি, সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেননি বা আসেননি, ভোট করে জিতে আসেননি, এসেছেন জঙ্গিদের সহায়তায়। তার মানে বাংলাদেশটা এখন জঙ্গির দেশ, সন্ত্রাসের দেশে পরিণত করেছে। সাধারণ মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা সব কেড়ে নিয়েছে। আর এখন এটা তারই মেটিকুলাস ডিজাইনের অংশ। কী হলো? এই সমন্বয়, অমুক দল, সমুক দল সব যে, এবং শিবির তো একটা সন্ত্রাসী, তো আমেরিকার কাছেই তো তারা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। আজকে এরা আন্দোলন এবং সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগ ব্যান করতে হবে, যুবলীগ ব্যান করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ ব্যান করতে হবে, আর ছাত্রলীগ ব্যান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি, আপনি কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন যে আপনি এই নির্দেশ দেন? আপনার কি অধিকার আছে? কোন রাইট আছে? সাংবিধানিক রাইট আছে? না। জনগণের সমর্থন আছে? না। এসেছেন অস্ত্র হাতে, জঙ্গিদের সহায়তায়। তাহলে আমরা রাজনীতি করি, জনগণের ভোটে নির্বাচিত আমরা। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তো বৈষম্যই সৃষ্টি করা হয়েছে, যেখানে জনগণের ম্যান্ডেটের কোনো দাম নাই, মতামতের কোনো দাম নাই। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তিনি 40 জন লোক ভাড়া করেছেন, 5 লাখ 7 লাখ টাকা বেতন, এবং 40-50টা পেজ খুলে তিনি ওই কর্পোরেট বিজনেসের নামে যেভাবে তারা অ্যাড দেয়, ওইভাবে অ্যাড দিয়ে উনি 1 কোটি মানুষের মতামত আনবে, যে তারা বলবে যে ইউনূস সাহেব আপনি ক্ষমতায় থাকেন। যান না গ্রামে গঞ্জে, যান না সাধারণ মানুষের কাছে বা চাকরিজীবীদের কাছে, কয়জন আপনাকে হ্যাঁ বলে যে আপনি থাকেন? কেউ বলবে না। বলবে বাবারে এখন আমাদের ছাড়ো,
এই যন্ত্রণা দিও না। আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, সেটাই বলবি। দীর্ঘ অডিও ক্লিপ ছিল, কিন্তু অডিও ক্লিপের এই জায়গাটায় তিনি সত্যিকারে বলতে গেলে যে শেখ হাসিনা এইরকম একটা দুর্ধর্ষ একটা লোক, যাকে মানে হাইলি ব্যাকড। অনেক সময় এটা কলকাতা বা পশ্চিমবঙ্গে বসে বোঝা যাবে না যে সেখানে জামাত বা শিবিরের দাপট কতটা হতে পারে, তার সাথে বিভিন্ন বিদেশি সংযোগ। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতির স্পেস অত্যন্ত সংকীর্ণ। শেখ হাসিনা বললেন আমরা রাজনীতি করি, নির্বাচনের দ্বারাই। রাজনীতিবিদদের 5 বছর অন্তর অন্তত ভোটে দাঁড়িয়ে তাদের পরীক্ষা দিতে হয়, কিন্তু ডক্টর ইউনূস জীবনে এইসব পরীক্ষা দেননি কখনো। এই রকম সন্ত্রাসীদের নিয়ে বিশ্বের ইতিহাসে এই যে একটা কুখ্যাত একটা রেজিমকে তিনি স্থাপন করলেন, তা কিন্তু আগামী দিনে বিভিন্ন জায়গায় হয়তো দেখা যাবে টেকনোলজিক্যাল পার্কগুলোতে বা বিভিন্ন জায়গায় লেজারের মাধ্যমে এই ভয়ঙ্কর রেজিমটা কিন্তু সেই আগামী অনাগত প্রজন্মের কাছে উঠে আসবে বলে রাখলাম। আজকে বিতর্কে যাব, রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ রায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। উত্তরবঙ্গ থেকে যোগ দিচ্ছেন ডক্টর গৌতম দত্ত, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খ্যাত। আমি দেবশ্রী বাবুর কাছেই জানতে চাইব, এই যে বাংলাদেশে আবার হচ্ছে একটা ঘটনা পরম্পরা দেখা গেল, এবং আগেরবার একটা দেখেছিলাম, এই আসিফ নজরুল নামে একটি লোক আছেন যিনি পড়ান ওখানে, এবং তার আগে তার সম্পর্কে শোনা যায় একটা অদ্ভুত ঘটনা, একটু বলে নিই, যে আপনি হয়তো জানেন যে তিনি জাহানারা ইমানের যে দালাল নির্মূল কমিটি তৈরি করেছিলেন, তারা প্রচুর জায়গায় গিয়ে রাজাকার, আলবাদার এদের ডকুমেন্ট সংগ্রহ করেছিল, এবং অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, তরুণ বয়সী, এবং এন্টায়ার ডকুমেন্টস নিয়ে চলে গেছিলেন। ওই বৃদ্ধা মহিলা যিনি 71 মুক্তিযুদ্ধে তার ছেলেকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, কাতর অনুনয় করেছিল, কিন্তু কোনোদিন সে ডকুমেন্টস পাননি। শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করত, এবং বাংলাদেশের তারপর একে আমরা দেখেছি ছাত্রদের সাথে দাঁড়িয়ে গরম গরম বক্তব্য দিচ্ছে এবং চলে যাচ্ছে ক্যাম্পাসে, ক্যাম্পাসটাকে পুরো দখল নিতে করছে, এবং হচ্ছে আইনি উপদেষ্টা। আর আজকের এই যে এই মুহূর্তের বাংলাদেশ, ঢাকার পাশে আরেক স্বনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারা নেমেছেন, তারা কেউই পেয়েছে না যতক্ষণ না অবধি 3 দফা দাবি মানা হবে। এই পার্থক্য ব্যতি রেখে আর কিভাবে আপনি এটাকে বিশ্লেষণ করবেন? এই যে অডিও ক্লিপে বলছেন, এই বাংলাদেশ তো মানে চারিদিকে মানে মানে হাহাকার করছে, এরকমই একটা দৃশ্যগুলো উঠে আসছে। বিভিন্নভাবে সেন্সরশিপ চালু হয়েছে, নিষিদ্ধ হচ্ছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মানে এই যে এই গণতান্ত্রিক বাংলাদেশে, এটাই কি গোটা বিশ্ব কি এটাই আশঙ্কা করেছিল যে এই মৌলবাদী তাণ্ডব এই জায়গায় এনে বাংলাদেশকে দাঁড় করাবে? হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিতদা। বাংলাদেশের যেটা গণতন্ত্রী শুধু নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটাকে আমরা চিনে নিয়েছিলাম 71 সালের পর থেকে, যেটা এই কিছুদিন আগে অবধি, গত বছর অবধিও চলছিল, সেটা হঠাৎ কি হয়ে গেল? সেখানকার জনতা ছিল, হ্যাঁ এটা ঠিক যে অধিকাংশ জনতাই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তার সাথে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও কিন্তু মিলেমিশে ছিল এবং সংহতি বজায় ছিল। কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র যে হয়নি তা নয়, নিশ্চয়ই হয়েছে, কিন্তু মোটামুটি মোটের ওপর কিছুটা অনেকটা প্রলেপ ছিল অ্যাটলিস্ট। কিন্তু এখন কি হলো, জনতাকে কি অবস্থা আছে জানি না, কিন্তু যারা নেতৃত্ব তারা কি বলছে, তারা জনতাকে কিন্তু আর সেই গণপ্রজাতন্ত্রী দেশের জনতা হিসেবে ডাকছে না, তারা ডাকছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা মানে, তৌহিদ মানে ওয়াননেস অফ গড, যেটা হচ্ছে ইসলামের মূল মন্ত্র। অর্থাৎ সব জনতাকেই আমরা সেই জনতারই আমরা শাসনকর্তা হলাম যে জনতা তৌহিদি জনতা, অর্থাৎ ওয়াননেস অফ গডে যারা বিশ্বাসী। এই যে কনসেপ্টটা বদলানো হলো, জনপ্রজাতন্ত্রী দেশটার জনতাকে তৌহিদি জনতায় কনভার্ট করে দেওয়া হলো রাতের অন্ধকারে, কোনো পাবলিক ম্যান্ডেট নিয়ে নয়, কোনো শুধু ওই যেটা শেখ হাসিনা বলছিলেন যে একটা অভ্যুত্থানের নামে একটা গাজোয়ারি একটা করে ক্ষমতা ছিনিয়ে নিয়ে এসে, এবং এখনো পর্যন্ত তারা পাবলিক ম্যান্ডেট নেওয়ার প্রয়োজনও মনে করেনি, বা সেটা খালি পিছিয়ে যাচ্ছে, উল্টে অনেক কিছু নিষিদ্ধ হচ্ছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে,
দেখুন নিষিদ্ধ কেন করার উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের যে অবদান, বাংলাদেশের অস্তিত্বটা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অস্তিত্বই তো স্বীকার করা যায় না। আওয়ামী লীগ যদি জন্ম না হতো, বঙ্গবন্ধু মুজিবুর রহমান যদি না থাকতেন, বাংলাদেশ তো এভাবে আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনই হতো না। ফলে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এদের বাদ দিয়ে বাংলাদেশকে ভাবাটা, সেটা তো সোনার পাথর নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকেই তারা অস্বীকার করে চাইছে। না, শুধু তাই নয়, জনতাকে এরা ভয় পাচ্ছে। এরা বলছে তৌহিদি জনতা, কিন্তু আমি বিশ্বাস রাখি যে বাংলাদেশের আম জনতা এখনো জনপ্রজাতন্ত্রী জনতা। তারা যদি ভোট হয়, যদি ভোটে আওয়ামী লীগ কন্টেস্ট করে এবং তাদের ভোটের ঢল যদি আওয়ামী লীগের দিকে আসে, সেই আতঙ্কেই সম্ভবত এই নিষিদ্ধ করার একটা, এটা কিভাবে জনগণের ম্যান্ডেটে না, ওই যে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে ঘেরাও করে তাকে দিয়ে একটা অর্ডার পাস করিয়ে নেওয়া, এই একটা যে একটা এই বল প্রয়োগ করে এটা করা, তার কারণ তারা মনে হয় তাদের জনতাকে আদৌ চেনেনি। তারা যে তৌহিদি জনতাকে যে কনভার্সন প্রসেস তারা মুখে মুখে বলেছে, কিন্তু মানুষ তো তারা অন্য বস্ত্র, বাসস্থান, এটাই তো তাদের প্রাইমারি ব্যাপার। তারপরে অন্য কিছু, অনেক কিছু আসতে পারে। সেই জায়গাটা যখন আস্তে আস্তে পায়ের তলা থেকে মাটি ছুটছে বলে মনে করছে, মানুষ কিন্তু কম্পেয়ার করছে, উফ কি অবস্থা, কি দিনকাল এরোরে। এই একটা উফ কথার মধ্যে থেকে তারা সবসময় কিন্তু তারা আগের দিনগুলো খুঁজবে, যে দিনগুলো তাদের লড়াই অনেকটা কম ছিল, যে দিনগুলো তাদের বেঁচে থাকার যে সংগ্রামটা অপেক্ষাকৃত সহজ ছিল, সেই দিনগুলো খুঁজবে। এবং সেই দিনগুলো খুঁজলে ভোটের ঢল আওয়ামী লীগের দিকে চলে যেতে পারে বলেই প্রথম কাজটা হলো যে আমি ম্যান্ডেট নেওয়ার আগে, মানুষের কাছে যাওয়ার আগে, যাদের দিকে ভোটের ঢল যেতে পারে বলে মনে হতে পারে তারা আতঙ্কিত, তাদেরকে নিষিদ্ধ করা। এর বাইরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো ঘটনা তো হচ্ছে, তো বিএনপিও বোধহয় প্রোটেস্ট করেছে, কারণ একটা গণপ্রজাতন্ত্রী দেশে বিভিন্ন দল থাকবে, সর্বদলীয় মাল্টিপার্টি ডেমোক্রেসি, এটাই তো বাংলাদেশ, এটাই তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। পরবর্তীকালে 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, সেখান থেকে তো এইগুলোই তো এগিয়ে এগিয়ে আসছিল। কিন্তু হঠাৎ কি হলো যে আমি ম্যান্ডেট নিলাম না, ক্ষমতা দখল করলাম, ক্ষমতা দখল করে দীর্ঘদিন ধরে আমি ক্ষমতায় রয়ে গেলাম এবং আমার গণপ্রজাতন্ত্রী জনতাকে আমি তৌহিদি জনতা বলে ডাক দিলাম। তার মানে কি, ধর্মের জামা পরিয়ে শুধু মানুষের যে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সংগ্রাম, রুটি রুজির ব্যাপারগুলো পিছনের সারিতে দিয়ে, শুধু ধর্মের কোটিং দিয়ে আমি জনতার ম্যান্ডেট না নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবো। এবং তার কনসিকুয়েন্সটা কি হবে? তার কনসিকুয়েন্সটা হবে বাংলাদেশ আরো কনসিকুয়েন্স আজকে অবশ্য দেখেছি, মাস্টার মাইন্ডের মাথাতেই জলের বোতল ছুঁড়ে মেরেছে। এবং তাসলিমা বলেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগকে শেষ করেছে আগামীকাল বিএনপি, পরশুদিন জাতীয় নাগরিক কমিটি, মানে যেটাকে উনি তৈরি করেছেন দুধকলা দিয়ে। তারপর হচ্ছে রয়েছে ওনার পাশে জামাত, শিবির, হেফাজত, আর কি, আর নির্বাচনের দরকারই নেই। কিন্তু এই পরিস্থিতি কি ভারত অন্তত সহ্য করবে বলে মনে হয়? না, দেখুন, ভারতের সহ্য করার কোনো প্রশ্নই নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ভারতকে এই বিষয়টা কতটা টাচ করছে। ভারত, রণদীপ জয়সওয়াল বলেছে কিন্তু আওয়ামী লীগের এই নিষিদ্ধকরণটা তারা কিন্তু সিরিয়াসলি অবজার্ভ করছে। একদমই শুধু অবজার্ভ করছে না, রিয়াক্টও করেছে। ডিপ্লোম্যাটিক্যালি যতটা রিয়াক্ট করা যায়, ভারতবর্ষ বাংলাদেশকে খুব সহজভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে আমরা এটাকে কখনোই সাপোর্ট করছি না, করবও না। আপনাদের দেশে গণতন্ত্র থাকুক, এটা মানে দক্ষিণ এশিয়ার, মানে বাংলাদেশের শুধু বিষয় না, এটা দক্ষিণ এশিয়ার শান্তি শৃঙ্খলা, গণতন্ত্র এবং স্থিতির বিষয়, স্টেবিলিটির বিষয়।